বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতা তুলে দেওয়া হয়েছে কার্যত সেনাবাহিনীর হাতে। এমনকি ম্যাজিস্ট্রেট পদে সেনাবাহিনীর প্রাক্তন কর্তাদের নিয়োগ করা হয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশের আইন প্রশাসনকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। ঠিক কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি জায়গায় এক যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়েছে বলে সরাসরি অভিযোগ করা হয়েছিল। অর্থাৎ মব লিঞ্চিং এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশের এখন যেন নিত্য নৈমিত্তিক একটা বিষয়। তবে কাল পাহাড়ি অঞ্চলে যে ঘটনা ঘটলো তা নিঃসন্দেহে সেনাবাহিনীর ভূমিকাকে বড় প্রশ্নচিহ্নের মধ্যে ফেলে দিল। বাংলাদেশের চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলের চকমা সম্প্রদায়ের মানুষদের প্রায় 1000টির বেশি বাড়ি পুড়িয়ে দেওয়া হলো এবং যার অভিযোগের কেন্দ্রবিন্দুতে সেই বাংলাদেশের সেনাবাহিনী। এমনকি বাংলাদেশের ইন্টেলিজেন্স দফতর পরিষ্কারভাবে জানিয়েছে যে এর পিছনে সেনাবাহিনীর প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতও আছে, কারণ তারা নন চকমা সম্প্রদায়ের মানুষদের কিন্তু রীতিমতো অ্যালাউ করেছেন এই চকমা আদিবাসীর বাড়িগুলো রীতিমতো পুড়িয়ে দিতে। ফলস্বরূপ কি হলো জানেন? এই চকমা আদিবাসীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটু চিঠি লিখে বসেছেন, যেখানে তারা 3 দফা দাবি করেন। তারা পরিষ্কারভাবে বলেন অবিলম্বে ভারত যেন মোহাম্মদ ইউনিসের সঙ্গে সব সম্পর্ক ছেদ করে। অর্থাৎ বাংলাদেশের আদিবাসীরা চিঠি লিখছেন ভারতের প্রধানমন্ত্রীকে এই দাবি করে ভারতের যেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে এবং এর ফলে চাপে পড়বে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই চাপে পড়লে তাদের সম্প্রদায়ের যে দাবি দাওয়াগুলো পূর্ণ হবে। সব মিলিয়ে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স অত্যন্ত বিপজ্জনক জায়গায় গিয়ে পৌঁছেছে কালকের নিরিখে। সব নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। তবে যারা এই ভিডিও দেখছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন। কাল চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চল সেখানকার চাকমা আদিবাসীরা পরিষ্কার দাবি করেন নন চাকমা পিপলরা অর্থাৎ বাঙালি মুসলমানরা চাকমা আদিবাসীদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। সংখ্যাটা প্রায় 1000টির বেশি ছাড়িয়েছে এবং সেনাবাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষ মদত না করলে এই রকম আক্রমণ 17 বছরের ইতিহাসে তাদের উপরে এর আগেও হয়নি এবং বর্তমানে হতো না। কিন্তু এই চাকমা আদিবাসী কারা? আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই চাকমা আদিবাসীরা কিন্তু তৈরি হয়েছিল বাংলাদেশ সরকার এই ভুল ইন্টারনাল পলিসির জন্যই। 1964 থেকে 1970 সালের মধ্যে বাংলাদেশ সরকার একটি প্রকল্প ঘোষণা করে। তারা খারপুলি যে নদী আছে সেই খারপুলি নদীর উপর কাপ্তাই দাম তৈরি করার একটি প্রজেক্ট ঘোষণা করেছিল। আর এই কাপ্তাই দাম তৈরি করার সময় সেই অঞ্চলকে বিশাল মাত্রায় জনবসতি শূন্য করার একটা পরিকল্পনা নেয় বাংলাদেশ সরকার। এর ফলে রাতারাতি 5,50,000 মানুষ কোথায় যাবেন কিছুই বুঝতে পারেন না। তারা বাংলাদেশের পার্শ্ববর্তী যে বিভিন্ন দেশ আছে যেমন মায়ানমার, মিজোরাম, ত্রিপুরা ইত্যাদি জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করেছিলেন। কিছুজন মাইগ্রেটও হয়ে যান, কিন্তু প্রায় 3 লক্ষর বেশি মানুষ কিন্তু বাংলাদেশ ছেড়ে যেতে পারেন না। এই চাকমা সম্প্রদায়ের টোটাল মানুষের সংখ্যা হলো বর্তমান দিনে দাঁড়িয়ে 5 লক্ষের বেশি, যার মধ্যে 3 লক্ষ বেশি চাকমা সম্প্রদায়ের মানুষ এখনো বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে কিন্তু বসবাস করেন এবং 80,000-এর বেশি চাকমা সম্প্রদায়ের মানুষ বর্তমানে মিজোরাম এবং কিছু অংশের মানুষ এখনো অরুণাচলে কিন্তু বসবাস করেন। এই টোটাল হলো চাকমা জনবসতি, যা কিনা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের ফলে রাতারাতি তৈরি হয়েছিল 1960-এর দশকে। কিন্তু পরবর্তীকালে এই চাকমা সম্প্রদায়ের উপর বাংলাদেশের একাধিক সরকার একাধিকভাবে অত্যাচার করেছিল বলে এই অধিবাসীরা অভিযোগ করেন। 1979 থেকে 1983 যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমান এই চাকমা সম্প্রদায়ের বিরুদ্ধে একটি প্রজেক্ট ঘোষণা করেছিলেন। এই প্রজেক্টে তৎকালীন যে বাঙালি মুসলমানরা আছে তখন চাকমাদের উপর এতটাই অত্যাচার করেছিল যে চাকমারা নিজেদের অধিকার, নিজেদের যে সংবিধানের সম্মত তাদের যে আদায় বা তাদের যে প্রাপ্য তার জন্য বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কিন্তু একাধিক সময় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। তবে যদিও শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর 1997 সালের 2রা ডিসেম্বরের পর বাংলাদেশের চাকমাদের অবস্থা একটু ভালো হতে শুরু করে এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে বাংলাদেশের যেই চাকমা সম্প্রদায়ের একটি চুক্তি হয়, সেই চুক্তি মারফত শেখ হাসিনা এদেরকে প্রাপ্য অধিকার, ইন্টিগ্রিটি, ইন্ডিপেন্ডেন্সি কিন্তু ফিরিয়ে দেন। ফলে 1997 থেকে 2024 এই সময়টা এই চাকমা সম্প্রদায়ের উপর কিন্তু সে অর্থে কোনো অভিযোগ হয়েছে বলে আমি শুনিনি বা অত্যাচারের কোনো কথাবার্তাও নিউজ রিপোর্টে আসেনি। কিন্তু বর্তমানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই চাকমা সম্প্রদায়ে কিন্তু নিজেদেরকে ভীষণ মাত্রায় বাংলাদেশে ইনসিকিউর ফিল করে। ফলে তারা একটি লং মার্চ
একটি অভিযান করেছিল যেখানে প্রায় 40,000 চকমারা রাস্তায় নেমেছে এবং পুরো মুভমেন্টটা তারা নাম দিয়েছিল, আপনি যদি দেখেন 18ই সেপ্টেম্বর এই মুভমেন্টটা তারা করেছিল এবং মার্চ ফর আইডেন্টিটি এই নামে তারা একটি মিছিল বার করে। অর্থাৎ 18ই সেপ্টেম্বর তারা বুঝতে পারে তাদের যে জনবসতি বা আদিবাসী সম্প্রদায়ের যে সিকিউরিটি তা বাংলাদেশে কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে এবং তারা তাদের আইডেন্টিটি পাচ্ছে না নতুন সরকারের আমলে। 40,000 মানুষ সেদিন রাস্তায় নেমেছিলেন এবং সেই মিছিলের ছবি ভিডিও এতটাই ভাইরাল হয়, সরকার রীতিমতো তীব্র ক্ষোভের মুখে, সমালোচনার মুখে পড়ে। ঠিক তার পরের দিনই বাংলাদেশ সেনাবাহিনী ওই জায়গায় পৌঁছায় এবং চকমা সম্প্রদায়দের ধরে ধরে সেখানকার বাড়ি, জনবসতি, এমনকি এরা অভিযোগ করেছে ওই অঞ্চলের বুদ্ধিস্ট যে টেম্পেল তাও পুড়িয়ে দিয়েছে ওই অঞ্চলের বাঙালি মুসলমান সম্প্রদায়ের মানুষরা। এবং সেনাবাহিনী কার্যত নীরব ছিল এবং সেনাবাহিনী কার্যত প্রশ্রয় দিয়েছে এই তীব্র অত্যাচার তাদের বিরুদ্ধে যেন করা হয়, সেই 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 পুরো বিষয়টাই মদত দিয়েছে। যা তারা দাবি করছে 17 বছরের ইতিহাসে তাদের উপর বাংলাদেশে যা হয়নি, এই 1 মাস অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা কিন্তু ফেস করলো। কিছুদিন আগে এই চাকমা অঞ্চলে মোহাম্মদ মামুন নামক এক যুবকের গণপিটুনিতে মৃত্যু হয়। কারণ ছিল এই যুবকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন সাধারণ মানুষ যে তিনি চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। ফলে সাধারণ মানুষ ধরে আইন নিজের হাতে তুলে নেন এবং তাকে গণধোলায়ে মৃত্যুর মুখে পাঠিয়ে দেন। ফলে আইন শৃঙ্খলা যে বাংলাদেশে নেই তা কিন্তু সকলেই বুঝতে পারছেন। এই ঘটনার জন্য বাংলাদেশে একটি কমিটিও কিন্তু গঠন করা হয়েছিল পরবর্তীকালে। কিন্তু এই চাকমা সম্প্রদায় একাধিক সময় প্রেস বিবৃতি জানিয়েছেন তারা তাদের এই অবস্থার জন্য ইন্টারন্যাশনাল অ্যাটেনশন চাইছেন এবং ভারতীয় যে গভর্নমেন্ট তাদের সহযোগিতা চাইছেন। আপনি যদি দেখেন বর্তমানে 100-র বেশি ঘর ছাড়া হলো চকমা সম্প্রদায়ের মানুষেরা। তুর্কির নিউজ পেপারও এটা যথেষ্ট গুরুত্ব সহকারে খবর করেছে এবং বাংলাদেশ, সাউথ ইস্টার্ন বা এই অঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে আমেরিকার তাবড় তাবড় সংবাদপত্র খবর করেছেন। ফলে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে কন্টিনিউয়াসলি ব্যর্থ হয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার। এই চাকমা সম্প্রদায়ের যে স্টুডেন্ট লিডার আছে তারা নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কোন 3 দফা দাবি করেছেন। তারা পরিষ্কারভাবে বলেছেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলা বন্ধ করুন নরেন্দ্র মোদী, যেন মোহাম্মদ ইউনূসের এই সরকার চাপে পড়ে। 2 নম্বর তিনি বলেছেন ডাউনগ্রেড ডিপ্লোম্যাটিক টাইস, অর্থাৎ তারা বলেছেন এই যে ডিপ্লোম্যাটিক চুক্তিগুলো আছে ভারত সরকার যেন আমাদের স্বার্থে অবিলম্বে বাংলাদেশের সাথে এই চুক্তিগুলো ডাউনগ্রেড করে, অর্থাৎ এগুলো দীর্ঘায়িত করা হয়, বাংলাদেশ যেন চাপে পড়ে। 3 নম্বর তারা চিঠি লিখে জানিয়েছে সেভ আস ফ্রম বাংলাদেশ আর্মি, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীরা আমাদের উপর যেভাবে অত্যাচার করছে আমাদের প্লিজ এর থেকে বাঁচান, রক্ষা করুন, আমাদের জীবন বাঁচান, যা নিঃসন্দেহে ভীষণ মাত্রায় অ্যালার্মিং। মনে রাখতে হবে এই পুরো ঘটনায় সরকারি রিপোর্ট বলছে 9 জনের বেশি কিন্তু ট্রাইবাল বাংলাদেশি কিন্তু মৃত্যুবরণ করেছে। অর্থাৎ এটা নিহাতি 2 গোষ্ঠীর মধ্যে লড়াই নয়, চাকমা অধিবাসীদের উপর আক্রমণ চালিয়েছে নন চাকমা অধিবাসী মানুষরা এবং সেনাবাহিনী পুরো জায়গাটায় উপস্থিত। সেনাবাহিনীর উপস্থিতিতে, সেনাবাহিনীর প্রত্যক্ষ বা মদতে একটা সম্প্রদায়, একটা সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, তা দেশের জন্য নিঃসন্দেহে খুব ভালো বিজ্ঞাপন নয়। সেই বিষয়ে মোহাম্মদ ইউনূস সরকারকে অবিলম্বে ভাবতে হবে এবং প্রমাণ করতে হবে এই চাকমা সম্প্রদায়ের উপর এই যে আক্রমণ এর পিছনে সেনাবাহিনীর হাত নেই। কেন বললাম কথা? কারণ মাথায় রাখতে হবে বাংলাদেশের জিডিপি একটা সময় কিন্তু ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল, কিন্তু বর্তমানে বস্ত্র শিল্প বা শিল্প জগতের যা অবস্থা তা বিদেশি পুঁজি বা বিদেশি বিনিয়োগ হওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আর এই আইন শৃঙ্খলার অবনতি যার জন্য কার্যত এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, তারা সেই আইন শৃঙ্খলাটাকেই সঠিকভাবে তৈরি করতে পারলেন না। ফলে সাধারণ মানুষ কিসের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা করবেন? বিরোধীরা অলরেডি বলে দিয়েছে নির্বাচন করতে হবে, কিন্তু নির্বাচন করার মতো কি আইন শৃঙ্খলা ইউনূস সরকার শেষ 1-1.5 মাসে করতে পারলেন? সেনাবাহিনীর হাতে দায়িত্ব নিয়ে আলটিমেটলি বিশ্বের কাছে বাংলাদেশকে কোথাও গিয়ে হাস্যকর করে তুলছেন না তো মোহাম্মদ ইউনূসের সরকার? এই প্রশ্ন আমার নিঃসন্দেহে থাকলো। আর একটা দেশের আদিবাসী অন্য দেশকে সুরক্ষার জন্য যখন চিঠি লেখে তখন নিঃসন্দেহে সেই দেশের সুরক্ষায় সব থেকে বড় প্রশ্ন চিহ্নটা কিন্তু উঠে যায় এবং সেই দেশের ভবিষ্যৎ নিয়েও কিন্তু ভাবতে হবে সেই দেশের রাজনীতিবিদ এবং কূটনীতিবিদ এবং উপদেষ্টাদের। শুধুমাত্র ভারত বিরোধী কথাবার্তা নয়, দেশের মানুষদের সুরক্ষার কথাই এখন ভাবা উচিত বলে আমার মনে হয় বাংলাদেশের উপদেষ্টাদের।